আকাশ থেকে যেন অগ্নিবৃষ্টি হচ্ছিল। সোনারপুর গ্রামের তৃষ্ণার্ত বুক চিরে রোদের লেলিহান শিখা মাটিকে তপ্ত মরুভূমিতে পরিণত করেছিল। বাতাস বইছিল ঠিকই, কিন্তু সেই বাতাসে শীতলতার পরশ ছিল না, ছিল আগুনের হলকা। গ্রামের নিঝুম দুপুরে চাতালের শূন্যতা যেন এক হাহাকারের নামান্তর। সেখানে রাখা বিশালাকার আধুনিক বিদ্যুৎচালিত পাম্পটি আজ এক নির্মম কৌতুক। সরকারের পাঠানো সেই যান্ত্রিক আভিজাত্য এখন নিথর, কারণ 3 দিন ধরে গ্রামে নেই এক চিমটি বিদ্যুৎ। যে যন্ত্র জীবন দেওয়ার কথা ছিল বিদ্যুৎহীনতার অভিশাপে, তা আজ একটি প্রাণহীন ধাতব পিণ্ড মাত্র। দর্প আর দৈন্যের এই সন্ধিক্ষণে দাঁড়িয়ে এক কিশোরের ভাঙাচোরা স্বপ্ন কিভাবে প্রকৃতির অজেয় শক্তিকে বশ মানাবে, তারই এক অনন্য উপাখ্যান এটি। শহরের নামী ইঞ্জিনিয়ার বিপ্লব চ্যাটার্জি কপাল থেকে দরদর করে ঝরা ঘাম মুছতে মুছতে চরম বিরক্তিতে নিজের দাপ্তরিক ফাইলটি আঁচড়ে বন্ধ করলেন। ওনার দামি স্যুট ঘাম আর ধুলোয় একাকার হয়ে গিয়েছিল এবং চেহারায় ফুটে উঠছিল এক তীব্র ব্যর্থতার আক্রোশ। পাশে শ্মশানকোচে দাঁড়িয়ে থাকা গ্রাম প্রধানের ওপর ফেটে পড়ে তিনি বললেন, আমি শুরুতেই সতর্ক করেছিলাম যে এই গ্রামে ন্যূনতম পরিকাঠামো নেই। এখন আমার পক্ষে কি করা সম্ভব? এটি জার্মানির সর্বাধুনিক প্রযুক্তি, কোনো খেলনা নয় যে হাতের ফুঁ দিলেই চলতে শুরু করবে। বিদ্যুৎ ব্যতিরেকে এই যন্ত্রটি আস্তা করে ফেসার মতো এক স্তূপ লোহা ছাড়া আর কিছুই নয়। ওনার কণ্ঠে আভিজাত্যের অহংকার আর অবজ্ঞা এতটাই প্রকট ছিল যে গ্রামের বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা পর্যন্ত অপমানে মাথা নত করে রইলেন। সেই উদ্ধত শহরতলির অফিসারের তীক্ষ্ণ কথার প্রতিবাদ করার সাহস সেদিন কারও ছিল না। সেই জমায়েতের একেবারে শেষ প্রান্তে একটি জীর্ণ নিম গাছের আড়ালে দাঁড়িয়েছিল বছর 14 কিশোর আকাশ। তার পরনের মলিন পোশাকটি শতচ্ছিন্ন এবং কলকারখানার পোড়া তেলের কালচে দাগে ভরা ছিল। তার কচি হাতের মুঠোয় ধরা ছিল মোর্চে ধরা লোহার কিছু অংশ, সাইকেলের বাতিল চেন আর পরিত্যক্ত প্লাস্টিকের বোতল দিয়ে গড়া এক অদ্ভুত দর্শন কাঠামো। আকাশের চোখে আশঙ্কার লেশমাত্র ছিল না, বরং সেখানে জ্বলছিল এক অদ্ভুত সংকল্পের আগুন। সে নিজের হাতের মুঠি এতটাই জ্বলে চেপে ধরেছিল যে আঙুলের শিরাগুলো সাদাটে হয়ে গিয়েছিল। সে মুহূর্তে তার মনে পড়ছিল নিজের প্রয়াত বাবার কথা, যিনি এই শুকনো ফেটে যাওয়া মাটিতে এক ফোঁটা জলের প্রতীক্ষায় ধুঁকে ধুঁকে মৃত্যুকে আলিঙ্গন করেছিলেন। আকাশ মনে মনে নিজের প্রতিজ্ঞা পুনরাবৃত্তি করল, না, আজ আমি বাবার মতো নিঃশব্দে হার মেনে নেব না। আকাশ একটি গভীর শ্বাস গ্রহণ করল, যাতে মিশেছিল উত্তপ্ত মাটির ধূসর গন্ধ। নিজের অকিঞ্চিতকর যন্ত্রটিকে পরম মমতায় বুকে আঁকড়ে ধরে সে জনসমুদ্র চিরে সামনের দিকে অগ্রসর হল। তপ্ত মাটির আজ তার খালি পা পুড়িয়ে দিচ্ছিল, কিন্তু তার সংকল্পের কাছে সেই শারীরিক যন্ত্রণা অতি নগণ্য ছিল। তার সমস্ত ধ্যান জ্ঞান তখন নিবদ্ধ ছিল সেই দম্ভী ইঞ্জিনিয়ার আর নির্জীব হয়ে পড়ে থাকা বিদেশি যন্ত্রটির ওপর। সে যখন সকলের সামনে এসে দাঁড়াল, উৎসুক জনতা তাকে দেখে নিজেদের মধ্যে গুঞ্জন শুরু করল। কেউ কেউ টিটকারি দিয়ে বলল, ওই দেখ, পাগলা আকাশটা আবার কি কাণ্ড করতে এসেছে। ইঞ্জিনিয়ার বিপ্লব চ্যাটার্জি অত্যন্ত অবজ্ঞার সাথে তাকে আপাদ মস্তক পর্যবেক্ষণ করলেন। আকাশের হাত কিছুটা কাঁপছিল বটে, কিন্তু সে ইঞ্জিনিয়ারের চোখের উপর থেকে নিজের দৃষ্টি সরাল না। মনের কোণে জমাট বাঁধা জড়তাকে দূরে ঠেলে দিয়ে সে নিজের ভাঙাচোরা কাঠামোটি মাটিতে স্থাপন করল। ধাতব খণ্ডটি মাটিতে পড়ার কর্কশ শব্দ সেই গভীর নিস্তব্ধতাকে ভেঙে দিল। আকাশ নিজের শুষ্ক ঠোঁটে জিভ বোলাল এবং কিঞ্চিত কম্পিত কিন্তু দৃঢ় কণ্ঠে জানাল, সাহেব, বেয়াদবি মাফ করবেন, তবে আমার এই বানানো যন্ত্রটির কোনো বিদ্যুতের প্রয়োজন নেই। এটি শুধু বহমান বাতাসের সাহায্যেই কাজ করতে পারে। ইঞ্জিনিয়ার চ্যাটার্জির কপালে ভাঁজ পড়ল। তিনি একবার সেই ধূসর বর্ণের ছেলেটিকে এবং পরক্ষণেই তার সামনে রাখা আজব খাঁচাকে খুঁটিয়ে দেখলেন। সাইকেলের টায়ার আর প্লাস্টিকের পাখার সেই সংমিশ্রণটি ওনার কাছে নিছক অর্থহীন মনে হল। বিপ্লববাবুর মুখে এক কুটিল হাসি ফুটে উঠল। তিনি উপহাসের ছলে আকাশের দিকে ঝুঁকে বললেন, বাতাস, তুমি এই নর্দমার কীটের মতো নগণ্য হয়ে আমাকে কারিগরি বিদ্যা শেখাতে চাও? যেখানে আমার এই বহুমূল্য যন্ত্র হার মেনেছে, সেখানে তুমি তোমার এই জঞ্জাল দিয়ে পাতাল থেকে জল তুলে আনবে? আকাশের হৃৎপিণ্ড তখন কামারের হাতুড়ির মতো সজোরে আছড়ে পড়ছিল পাজরে। সে দেখছিল গ্রাম প্রধান আর পরিচিত মুখগুলো তাকে ফিরে যাওয়ার জন্য বারবার ইশারা করছে,
কিন্তু আকাশের পা যেন সেখানে শেকড় গেঁথে ফেলেছিল। সে নিচু হয়ে নিজের যন্ত্রের একটি আলগা হয়ে যাওয়া স্ক্রু টাইট দিতে দিতে বলল, সাহেব, বিদ্যুৎ হয়তো শহরের দাস হতে পারে, কিন্তু বাতাস তো আমাদের মতো বঞ্চিতদের চিরকালের সুহৃদ। এই বাতাস অন্তত বেইমানি করে না। বিপ্লব চ্যাটার্জির বিকট হাসির শব্দ মরুভূমির শুষ্ক কুয়োর প্রতিধ্বনির মতো শোনাল। তিনি নিজের বিলাসবহুল ঘড়ির দিকে এক পলক তাকালেন এবং গ্রাম প্রধানের দিকে ফিরে উপহাস করে বললেন, বাহ, চমৎকার বিনোদন। দেখুন সরপঞ্চ মশাই, আপনাদের গ্রামের এই কিশোর বিজ্ঞানী তো আমাদের তুড়ি মেরে চ্যালেঞ্জ দিচ্ছে। ঠিক আছে। বিপ্লববাবুর কণ্ঠস্বর অকস্মাৎ হিমশীতল হয়ে গেল। তিনি আকাশের দিকে আঙুল তুলে বললেন, ছোকরা, আমি তোকে 10 মিনিট সময় দিচ্ছি। যদি এর মধ্যে এই আবর্জনা দিয়ে এক ফোঁটা জলও না বেরোয়, তবে সরকারি কাজে বিঘ্ন ঘটানোর অপরাধে আমি তোকে পুলিশে দেব এবং তোর এই জঞ্জাল গ্রাম ছাড়া করে ছাড়ব। উপস্থিত জনতার হৃৎস্পন্দন যেন এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। আকাশের মা, যিনি ভিড়ের অনেক পেছনে দাঁড়িয়েছিলেন, আতঙ্কে নিজের আঁচল মুখে চেপে ফুপিয়ে তাঁততে শুরু করলেন। তিনি ছুটে এসে নিজের সন্তানকে সেই অপমান থেকে সরিয়ে নিতে চেয়েছিলেন, কিন্তু অজানা ভয় তার পা দুটোকে অবশ করে দিয়েছিল। আকাশ একবারের জন্যেও পেছনে ফিরে তাকালো না। সে জানত, যদি তার মায়ের চোখের জল একবার দেখে ফেলে, তবে তার সমস্ত মানসিক সাহস ভেঙে তছনছ হয়ে যাবে। আকাশ হাঁটু গেড়ে বসে নিজের উদ্ভাবিত যন্ত্রটিকে নলকূপের পাইপের সাথে সামঞ্জস্য রেখে বসালো। মধ্য দুপুরের সেই প্রচণ্ড তাপে লোহার সেই কাঠামোটি অগ্নিকুণ্ডের মতো গরম হয়ে উঠেছিল। আকাশ যখন সেটি স্পর্শ করল, তার তালুর চামড়া জ্বলতে শুরু করল, কিন্তু তার মুখ থেকে একটি আর্তনাদও বেরোল না। সে সাইকেলের পুরনো রিমটিকে একটি লোহার দণ্ডের উপর নিপুণভাবে স্থাপন করল। মরচে ধরা সেই চেনটি যখন সে চাকাটিতে পরাচ্ছিল, তখন খটখট শব্দ সেই থমথমে পরিবেশে হাতুড়ির ঘা দেওয়ার মতো প্রতিধ্বনিত হচ্ছিল। সে তার পকেট থেকে এক পুরনো ঘষা রেঞ্চ বের করল, যা ছিল তার বাবার একমাত্র শেষ স্মৃতিচিহ্ন। আকাশ একটি নাট শক্ত করে আটতে শুরু করল। সে চোখ বন্ধ করে সমস্ত চেতনাকে নিজের আঙুলের ডগায় নিয়ে এলো। যন্ত্রের প্রতিটি খাঁজের চাপ সে অনুভব করতে পারছিল। বাবা প্রায়ই বলতেন, আকাশ রে, মেশিনের মধ্যেও প্রাণ লুকিয়ে থাকে, শুধু ভালোবাসা দিয়ে তার স্পন্দন ছুঁতে হয়। সে বাবার সেই উপদেশ মনে মনে আওড়াতে লাগল। তার হাত কাঁপা থেমে গেল। শেষবারের মতো রেঞ্জটি ঘোরাতেই একটি তীক্ষ্ণ শব্দ করে নাটটি বসে গেল। এবার ছিল পাখার পরীক্ষা। প্লাস্টিকের বোতল কেটে তৈরি করা সেই পাখাগুলো এখন প্রাণহীনভাবে ঝুলেছিল। বাইরে বাতাসের লেশ মাত্র ছিল না, গাছের একটি পাতাও স্পন্দিত হচ্ছিল না। ইঞ্জিনিয়ার বিপ্লব চ্যাটার্জি নিজের ফাইল দিয়ে বাতাস খেতে খেতে বিদ্রূপের সুরে বললেন, মাত্র 5 মিনিট অবশিষ্ট আছে খুদে বিজ্ঞানী, মনে হচ্ছে তোমার বাতাসও হয়তো আজ ছুটি নিয়েছে। আকাশ উঠে দাঁড়ালো। ললাট থেকে বয়ে আসা ঘাম তার চোখে গিয়ে জ্বালা ধরাচ্ছিল। সে গগন পানে তাকালো। সূর্য ঠিক মধ্য গগনে তার তপ্ত রুদ্র রূপে অবস্থান করছিল, কিন্তু আকাশের তীক্ষ্ণ দৃষ্টি মেঘের একটি নগণ্য চলন লক্ষ্য করল। সে নিজের ভেজা আঙুলটি হাওয়ায় তুলল এবং গালে এক মৃদু পরশ অনুভব করল। এটি ছিল সেই স্পর্শ যা কেবল দীর্ঘ প্রতীক্ষারত কোনো তৃষ্ণার্তই অনুভব করতে পারে। সে যন্ত্রের লিভারটিকে পাইপের ভালভের সাথে সংযুক্ত করল। এটিই ছিল সবচাইতে কঠিন অংশ। সামান্য ত্রুটি থাকলে পাখা ঘুরলেও জল তোলা অসম্ভব হয়ে পড়বে। আকাশ নিজের নিঃশ্বাস সংবরণ করল। সে লোহার তার দিয়ে ভালভটিকে পেঁচিয়ে প্লাস দিয়ে মুচড়ে দিল। তারের কোণে তার আঙুল চিরে এক ফোঁটা রক্ত বেরোল এবং তপ্ত পাইপে পড়ে মুহূর্তেই অদৃশ্য হয়ে গেল। বিপ্লববাবু চিৎকার করে উঠলেন, 8 মিনিট পার হয়ে গেছে, থামাও তোমার এই প্রহসন। আকাশ পিছিয়ে এসে দাঁড়াল। বোরওয়েলের মুখের কাছে তার সেই বিশৃঙ্খল যন্ত্রটি একাকী দণ্ডায়মান, দামি বিদেশি পাম্পের তুলনায় যা ছিল একান্তই সাধারণ। আকাশ যন্ত্রটির গায়ে হাত বুলালো, যেমনটি কোনো দক্ষ ঘোড়সওয়ার নিজের তেজি ঘোড়াকে সাহস যোগায়। সে মনে মনে বলল, এবার কাজ শুরু কর বন্ধু। আজ শুধু আমার আত্মসম্মান নয়, আজ পুরো গ্রামের বুক ফেটে যাওয়া পিপাসা মেটানোর দিন। তখনই দূর প্রান্তের বনলতায় সরসর শব্দ উঠল। শুকনো পত্রকল্লব উড়তে শুরু করল। এক শান্ত বাতাস ধীরে ধীরে ঝড়ের বেগে গ্রামের দিকে ধেয়ে আসতে লাগল। আকাশের যন্ত্রের সেই প্লাস্টিকের পাখাগুলো সামান্য প্রকম্পিত হল। বাতাসের সেই জোরালো ঝাপটা কোনো জাদুকরী হাতের মতো আকাশের যন্ত্রটির পাখাগুলোকে সজোরে আবর্তিত করতে শুরু করল। একে একে পাখাগুলো গতি পেল এবং চোখের পলকে পুরো চক্রটি এক অপূর্ব ছন্দে ঘুরতে শুরু করল। সাইকেলের সেই চেইনটি, যা এতক্ষণ ঢিলেঢালা হয়ে পড়েছিল, হঠাৎ তা ধনুকের ছিলার মতো টান টান হয়ে গেল।
চাকাটি ঘোরার সাথে সাথেই তা নিচের লিভারটিকে প্রচণ্ড শক্তিতে চালিত করতে লাগল। ইঞ্জিনিয়ার বিপ্লব চ্যাটার্জি, যিনি পুলিশকে ডাকার জন্য ফোন তুলছিলেন, হঠাৎ বিমূঢ় হয়ে তাকিয়ে রইলেন। ওনার উত্তোলিত আঙুলটি বাতাসে স্থির হয়ে গেল। আকাশের পূর্ণ দৃষ্টি ছিল সেই মরচে পড়া চেনটির ওপরে। সেটি ঘোরার সময় কান ফাটানো আর্তনাদ করছিল, যেন কোনো পুরনো যাতনার বহিঃপ্রকাশ। ভয় ছিল যে কোনো মুহূর্তে সেটি ছিন্ন হয়ে যেতে পারে। সময় যেন মুহূর্তের জন্য থমকে দাঁড়িয়েছিল। আকাশ দেখল চেনের একটি লিঙ্ক কিছুটা বাঁকা। যখন সেটি গিয়ারের দাঁতে বিঁধছিল, আকাশের মনে হচ্ছিল যেন তার বুকের ওপর এক মস্ত পাষাণ চেপে বসছে। লোহায় লোহায় ঘর্ষণের এক বিকট শব্দ শেষে একটি ক্লিক শব্দে তা ঠিক জায়গায় বসে গেল। আকাশ পরম তৃপ্তিতে নিজের আটকে রাখা দীর্ঘশ্বাস ত্যাগ করল। যন্ত্রটি এখন তার পূর্ণ শক্তিতে গর্জন করছিল। বাতাসের বেগ আরও তীব্রতর হয়ে উঠল এবং সেই অদ্ভুত ধাতব কাঠামোটি এক জীবন্ত সচল প্রাণীর রূপ ধারণ করল। চাকাটি প্রচণ্ড বেগে ঘুরছিল এবং নিচের পিস্টনটি এক অনবদ্য ছন্দে ওঠানামা করছিল। গ্রামবাসী, যারা এতক্ষণ বোবা হয়ে দাঁড়িয়েছিল, তারা এবার গুটি গুটি পায়ে সামনে এগিয়ে এলো। সকলের কান ছিল সেই পাইপের দিকে। আসলেই কি জল আসবে, নাকি সব পরিশ্রম বিফলে যাবে? ইঞ্জিনিয়ার চ্যাটার্জি নিজের টাই ঢিলা করে দিলেন। ওনার মুখে এখন বিদ্রুপের ছিটে ফোঁটাও নেই, তার বদলে ঘর বেঁধেছে চরম আশঙ্কা। তিনি চেঁচিয়ে বললেন, এটি নিছক শব্দ ছাড়া আর কিছুই নয়। এই সাধারণ খেলনা মাটির অতল গভীর থেকে জল টেনে আনতে পারে না। এটি বিজ্ঞানের সূত্রবিরুদ্ধ। কিন্তু আকাশ তখন পৃথিবীর বাইরের অন্য কোনো জগতে বিচরণ করছিল। সে কেবল পাইপের ভেতর থেকে উঠে আসা সেই বিশেষ শব্দের অপেক্ষায় ছিল। পিস্টনের ক্রমাগত সঞ্চালনে পাইপের ভেতর শূন্যস্থান সৃষ্টি হচ্ছিল। সে পাইপের অন্তঃস্থল থেকে এক গুরুগম্ভীর ঘর ঘর শব্দ শুনতে পেল, যেন পাতালের দেবতা ধরাধামে উঠে আসার চেষ্টা করছেন। এটি কেবল শুকনো বাতাসের আওয়াজ ছিল না, এটি ছিল কিছু তরল আর ভারী জিনিসের শব্দ। আকাশ হাঁটু গেড়ে মাটিতে বসে পড়ল এবং দু হাত জোর করল। তার কর্ণকুহরে কেবল প্রবাহমান রক্তস্রোতের মতো সেই জলের স্পন্দন বাজছিল। তপ্ত পাইপটি এবার হিম শীতল হতে শুরু করল এবং তার গায়ে ছোট ছোট জলবিন্দু বা শিশির জমা লাগল। হঠাৎ করেই পুরো যন্ত্রটি এক প্রচণ্ড ঝটকা খেল। পিস্টনটি যেন আটকে যাচ্ছিল। বাতাসের চাপ আর ভূগর্ভস্থ জলের ভারের মধ্যে এক তীব্র মল্লযুদ্ধ শুরু হয়ে গিয়েছিল। কাঠামোর প্রতিটি জোড়া থরথর করে কাঁপছিল। মনে হচ্ছিল এখনই তা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আকাশ ক্ষিপ্র গতিতে এগিয়ে গিয়ে নিজের দুই বাহু দিয়ে সেই কাঁপতে থাকা যন্ত্রটিকে আষ্টে পিষ্টে ধরে ফেলল। যন্ত্রের সেই প্রকম্পন তার দেহের প্রতিটি অস্থিমজ্জায় ছড়িয়ে পড়ল। তার শরীর কেঁপে উঠছিল, কিন্তু সে কোনোভাবেই নিজের বাঁধন আলগা হতে দিল না। আকাশ চিৎকার করে উঠল, চলে আয়! অশ্রু গড়িয়ে তার ধুলোমাখা গালে কাদার আলপনা তৈরি করছিল। সে অস্ফুট স্বরে পড়ল, আমার সম্মানের জন্য না হলেও এই তৃষ্ণার্ত মানুষের হাহাকারের জন্য আয় বাবা, তোর জন্য আয়। তৎক্ষণাৎ পাইপের মুখ থেকে এক বিকট হিস হিস শব্দে বাতাসের মস্ত বুদবুদ ফেটে গেল। ঠিক তার পরেই আগ্নেয়গিরির উদ্গীরণের মতো ধড়াম করে মাটি ফেটে যেন জলরাশি বেরিয়ে এলো। প্রথমে কিছুটা কর্দমাক্ত জল এবং ঠিক তার অব্যবহিত পরে কাঁচের মতো স্বচ্ছ সুশীতল জলের এক প্রকাণ্ড ফোনারা আকাশের দিকে ডানা মেলল। জলের সেই ধারা সূর্যের প্রখর তেজকেও যেন ম্লান করে দিল। রোদের ছটায় জলের কণাগুলো হীরের কুচির মতো দ্যুতি ছড়াচ্ছিল। মুহূর্তের জন্য সময় যেন মন্থর হয়ে গেল। আকাশ মাথা তুলে ধরল। সেই মুষলধারে নামা জলধারা তার মুখমণ্ডল ভিজিয়ে দিল। সেই বরফ শীতল জল আকাশের সমস্ত ক্লান্তি আর চোখের ধুলো ধুয়ে মুছে পরিষ্কার করে দিল। তার তৃষ্ণার্ত আর ফাটা ঠোঁটে যখন সেই জলের স্পর্শ লাগল, আকাশের মনে হল সে যেন অমৃতের স্বাদ পেয়েছে। এটি কেবল জল ছিল না, এটি ছিল তার প্রয়াত পিতার আশীর্বাদের বাড়িধারা। জলের এক ঝাপটা গিয়ে পড়ল ইঞ্জিনিয়ার বিপ্লব চ্যাটার্জির গায়ে। ওনার বহুমূল্য ইতালিয়ান পোশাক আর ইস্ত্রি করা শার্ট মুহূর্তেই কর্দমাক্ত আর জবজবে হয়ে গেল। তিনি মূর্তির মতো দাঁড়িয়ে রইলেন। ওনার মুখ দিয়ে কোনো কথা সরল না। ওনার গর্বিত আভিজাত্য, দামি প্রযুক্তি আর বিদেশের আমদানি করা পাম্প সবই আজ আকাশের হাতের এই তুচ্ছ যন্ত্রটির কাছে পরাজিত হয়ে গেল। তিনি সেই ফোঁয়ারার দিকে এমনভাবে তাকিয়ে রইলেন যেন এক অভাবনীয় অলৌকিক দৃশ্য দেখছেন।
গোটা গ্রামে 1 সেকেন্ডের জন্য পিন পতন নীরবতা দানা বাঁধল এবং তারপরই আনন্দের এক সুনামি আছড়ে পড়ল। জল জল এসে গেছে, আকাশ অসাধ্য সাধন করেছে, জয় গঙ্গা মা। লোকজন উন্মত্তের মতো বোরওয়েলের দিকে ধেয়ে এলো, কেউ পাত্র হাতে, কেউ বালতি নিয়ে, আর যার কাছে কিছুই নেই সে নিজের 2 হাত দিয়েই সেই জল পান করতে লাগল। শিশুদের হুল্লোড় আর বৃদ্ধাদের কৃতজ্ঞতার চোখের জলে সোনারপুর গ্রাম প্লাবিত হল। গ্রাম প্রধান পর্যন্ত খুশিতে নিজের মাথার পাগড়ি খুলে নাচতে শুরু করলেন। আকাশ তখনও সেই যন্ত্রটিকে আগলে দাঁড়িয়েছিল, কিন্তু এখন আর পাহারার প্রয়োজন ছিল না। পাখা আর পিস্টান এখন বাতাসের ছন্দে অবিরাম নেচে চলেছে। আকাশ ভিনের মাঝে তার মাকে দেখতে পেল। তিনি হাঁটু গেড়ে বসে আকাশের দিকে 2 হাত তুলে আশীর্বাদ করছিলেন। তার গণ্ড বেয়ে নামা অশ্রুধারা তখন বোরওয়েলের জলের সাথে মিলে একাকার হয়ে যাচ্ছিল। আকাশ এবার ধীরে ধীরে ইঞ্জিনিয়ার চ্যাটার্জির দিকে এগিয়ে গেল। তার পা তখন মখমলের মতো শীতল কাদায় ডুবছিল। সে নিজের জামার ভেতর থেকে সযত্নে রাখা একটি লোহার গ্লাস বের করল। কলকল শব্দে সেই গ্লাসটি পূর্ণ হল এবং আকাশ সেটি বিপ্লব বাবুর দিকে বাড়িয়ে দিল। আকাশের চোখে এখন আর কোনো ক্ষোভ ছিল না, ছিল কেবল এক প্রশান্ত আত্মমর্যাদা। সে বিনম্র স্বরে বলল, সাহেব, গ্রহণ করুন। এটি হয়তো একটু ধুলো মেশানো নোংরা মনে হতে পারে, কিন্তু আপনার অন্তরের তৃষ্ণা আজ এটিই মেটাবে। এতে কোনো বিদ্যুৎ নেই সাহেব, শুধু পরিশ্রমের ঘাম মিশে আছে। বিপ্লব চ্যাটার্জি কাঁপা কাঁপা হাতে সেই গ্লাসটি গ্রহণ করলেন। সেই শীতলতা ওনার ভেতর পর্যন্ত কাঁপিয়ে দিল। উপস্থিত সকলে ঊর্ধ্বশ্বাসে অপেক্ষা করছিল যে এই দর্পি মানুষটি এখন কি করবেন। তিনি এক চুমুকে সেই জল পান করলেন এবং অনুভব করলেন এতে মাটির সোঁদা গন্ধ আর লোহার এক মেঠো স্বাদ মিশে আছে, যা পৃথিবীর কোনো বোতলজাত পানীয় দিতে পারবে না। এক নিমিষেই ওনার দীর্ঘদিনের সঞ্চিত অহংকার যেন সেই জলের সাথে ধুয়ে গেল। বিপ্লব চ্যাটার্জি গ্লাসটি ফেরত দিয়ে আকাশের তেলের দাগমাখা হাতের দিকে তাকালে ওনার মাথা নিচু হয়ে এলো। তিনি নিজের টাইটি খুলে দূরে সরিয়ে দিলেন। তিনি সেই প্রাণহীন জার্মান পাম্পটি এবং পরে আকাশের সচল বায়ুকলটি দেখলেন। তিনি নিচু স্বরে বললেন, আজ আমি হেলে গেছি আকাশ। আমার শিক্ষা, আমার দামি ডিগ্রি আর প্রযুক্তি আজ তোমার সাহসের কাছে নগণ্য হয়ে গেল। তুমি কেবল ভূগর্ভস্থ জল তোলনি, তুমি আমার বিবেককেও জাগিয়ে দিয়েছ। তিনি ওনার পকেট থেকে একটি দামি কলম বের করে আকাশের ছেঁড়া পকেটে গুঁজে দিলেন এবং বললেন, এটি রাখো। এটি কোনো কাগজের স্বাক্ষরের জন্য নয়, এটি তোমাকে মনে করিয়ে দেবে যে প্রকৃত ইঞ্জিনিয়ার সে নয় যে কেবল মানচিত্র আঁকে, বরং সেই যে মাটির অভাব অনুভব করতে পারে। এরপর তিনি আর এক মুহূর্ত না দাঁড়িয়ে নিজের ভেজা ফাইল গুছিয়ে নিয়ে মাথা নিচু করে নিজের গাড়ির দিকে প্রস্থান করলেন। আকাশ নিজের পকেটে রাখা সেই মসৃণ কলমটি স্পর্শ করল। তখনই গ্রামের ডাকঘর করা সাইকেলের ঘণ্টি বাজাতে বাজাতে হাঁপাতে হাঁপাতে এসে পৌঁছাল। তার হাতে ছিল ভারত সরকারের মোহর লাগানো একটি বড় খাম। আকাশের নামে দিল্লির বিজ্ঞান ভবন থেকে এক জরুরি চিঠি এসেছে। আকাশ খামটি ছিঁড়লে দেখা গেল সেখানে বড় বড় হরফে লেখা আছে, জাতীয় উদ্ভাবন সম্মান এবং উচ্চশিক্ষার জন্য পূর্ণ বৃত্তি। তার চোখের জল সেই কাগজের ওপরে টুপ করে পড়ল। তার মা, যিনি শিক্ষার আলো পাননি, ছেলের হাসিমুখ দেখে বুঝে গেলেন যে তাদের অন্ধকারের দিন শেষ হয়েছে। আকাশ মাকে জড়িয়ে ধরে ফুঁপিয়ে কেঁদে উঠল। এটি ছিল দীর্ঘ লড়াইয়ের শেষে এক পরম তৃপ্তির কান্না। গ্রামের মানুষ তাকে কাঁধে তুলে নিয়ে জয়ধ্বনি দিতে লাগল, কিন্তু আকাশ ভিড় এড়িয়ে সেই পুরনো নিম গাছটির নিচে গিয়ে দাঁড়াল, যেখানে তার বাবা একদা বসতেন। সন্ধ্যা নামছিল। আকাশের রক্তিম আভা তখন সেই বায়ুকলটির গায়ে সোনার রঙের প্রলেপ লাগিয়ে দিয়েছিল। আকাশ অনুভব করল তার একাকিত্ব আর পিতৃবিয়োগের হাহাকার আজ সেই বয়ে যাওয়া নদীর মতো শান্ত হয়ে গেছে। রাতের ঘুটঘুটে অন্ধকারেও আজ সোনারপুর গ্রামে আনন্দের প্রদীপ জ্বলছিল। উনুনে সেই জলেই রান্না হচ্ছিল যা আকাশের সংকল্পের ফসল।
আকাশ তার ঝোলা কাঁধে নিয়ে বাড়ির দিকে হাঁটা দিল। তার পেছনে সেই বায়ুকলটি তখনও ছন্দের তালে নিজের কাজ করে চলেছিল। সে জানত আগামীকাল থেকে তার জগৎ বদলে যাবে। সে শহরে যাবে, বড় বড় অট্টালিকায় থাকবে, কিন্তু এই আবর্জনা দিয়ে গড়া যন্ত্রটি হবে তার জীবনের সর্বশ্রেষ্ঠ কীর্তি। কারণ এটি কেবল জল নয়, তাকে ফিরিয়ে দিয়েছিল নিজের হারিয়ে যাওয়া সম্মান। সে ঝুঁকে শেষবারের মতো সেই ভিজে মাটিকে কপালে ছোঁয়ালো। সে আজ উপলব্ধি করেছে যে অলৌকিক কিছু প্রকৃতি দেয় না, তা কেবল মানুষের কঠোর পরিশ্রম আর নিজের ওপর অটুট বিশ্বাস থেকেই সৃষ্টি হয়। রাতের শান্ত পরিবেশে সেই বায়ুকলের সুরটি এখন সোনারপুর গ্রামের এক নতুন জীবনের জয়গান গেয়ে চলেছে। প্রিয় বন্ধুরা, গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দাও এবং আরও আকর্ষণীয় নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেল মুস্কান ভয়েসকে সাবস্ক্রাইব করে দাও। দেখা হবে পরে ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।